অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ সুষ্ঠু জাতীয় নির্বাচন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির জন্য নয় বলেন তারেক রহমান। স্বৈরাচার মুক্তির আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা। নির্বাচনের আগে সরকার নিজেকে নিরপেক্ষ করতে উদ্যোগ নেবে, আশা সালাউদ্দিনের। জোট গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। সংস্কার প্রক্রিয়াকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে স্থান দিয়ে তার ভিত্তিতে নির্বাচনের আহ্বান জামায়াতের, বিচার নিশ্চিতের দাবি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি নিয়ে আলোচনা। আওয়ামী লীগকে প্রশিক্ষণের অভিযোগে গ্রেফতার জাফরিনকে 5 দিনের রিমান্ড, ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের কথা স্বীকার এজলাসে। এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভালো ফলাফলে পুরস্কার পেলেন আফিদারা। মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগোলো বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি জেসিকা বেদিন। বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। গেল 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর পুরো দেশে এখন চলছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়। শুরু হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে উপদেষ্টা পরিষদের এই বৈঠক। নির্বাচনকে সামনে রেখে নানা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন, কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন, সেগুলো কিন্তু করে না। যেটা হয়েছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। আমি আপনাকে আবার অনুরোধ করব, আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন, আপনারা দেখেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তৌফিক মাহমুদ, মুন্না, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলন সবার, এই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের লন্ডনে ডাক্তার জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নিয়ে স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন তারেক রহমান। এ সময় দেশের জন্য কাজ করার ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর এবং আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকেও সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণী পেশা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি
যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় কি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে। নির্বাচনের আগে সরকার নিজেকে নিরপেক্ষ করতে উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে জনগণ ও সেনাবাহিনীকে মূল ভূমিকা রাখতে হবে। নির্বাচনের জোট গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও বিএনপি এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি বলেও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ সবাই স্বাক্ষর করলে সেটাই হবে ন্যাশনের কাছে একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি। বলেন, নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দেয়া অন্তর্বর্তী সরকারের 1 বছরে নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনে জনগণ ও সেনাবাহিনী মূল ভূমিকা রাখবে বলে আশা করেন সালাউদ্দিন আহমদ। পুলিশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে আমাদেরকে ওভারনাইট পরিবর্তন করার কোনো সুযোগ এই মুহূর্তে নাই, কিন্তু তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্বে একটা জায়গায় রাখতে হবে। তার সাথে থাকবে অন্যান্য বাহিনী, বিজিবি, আনসার সহ, বিডিবি সহ, যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এবার পালন করবে সেনাবাহিনী। জনগণই এবার সবচাইতে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে চায়, এটা তাদের প্রত্যাশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কেন্দ্রিক জোট নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমরা দক্ষিণ পন্থাও না, উত্তর পন্থাও না, আমরা বাংলাদেশের পন্থা, আমরা মধ্যপন্থা। সেই জন্য বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে তাদের সাথে কথা বলছি। আমাদের জোট গঠনের চেষ্টা হবে, তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। কথা বলেন দলের মনোনয়ন ইস্যুতেও। যে সমস্ত প্রার্থীকে আমরা মনে করব যে তাদের মধ্য দিয়ে সেই জনমনের প্রত্যাশা বা ছাত্রগণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে, বাস্তবায়ন করা সম্ভব হবে, সেরকম প্রার্থী সিলেকশন করব। এবং অবশ্যই তার মধ্যে আমরা কিছু অংশ তারুণ্যের অংশ রাখতে চাই, যেহেতু তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে আমরা গুরুত্ব দিচ্ছি। নির্বাচনের আগে নিজের নিরপেক্ষ চরিত্র নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায়, সেটা সবার জন্য মঙ্গল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনে বৈঠক শেষে ব্রিফ করা হচ্ছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, দুঃখিত, সংযোগটি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও ফিরব। চলমান সংস্কার প্রক্রিয়াকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে স্থান করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আর নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিতের দাবি জানান দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষক জনতার অবদান ও করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। আমার মনে হয় কথা সবগুলো এসে আলোচনায় যোগ দিয়ে জুলাই ঘোষণাপত্রে ছাত্র শিক্ষকের অবদান অন্তর্ভুক্ত করার দাবি জানান জামাত নেতারা। তাগিদ দেন নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিতের। নির্বাচনের আগে বড় বড়
ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার। আপনি খুব সিম্পলি দল মতের ঊর্ধ্বে উঠে ওই 100 জন লোককে জিজ্ঞেস করেন, ওই 100 জন লোকের অন্তত 70 জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার, এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না, যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংস্কার প্রক্রিয়াকে সংবিধানে স্থান দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের দাবি জানান। যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। সংস্কারবিহীন নির্বাচন হলে আবারও ফেসিবাদ মাথাচাড়া দেবে বলেও আশঙ্কা করেন তিনি। এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফেসিবাদের জন্ম দেওয়া হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। হ্যাঁ, আমরা এই সব বিষয়ে আলোচনা করেছি, বিবেচনা করেছি, গবেষণা করেছি। আমরা ধরে নিচ্ছি, ধরেন বর্তমানে আমাদের 51-52টা রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত। আমরা ধরে নিচ্ছি আরো কিছু রাজনৈতিক দল নিবন্ধন পাবে, যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন। তারপরে আমরা হিসাব করেছি যে প্রত্যেক আসনে যদি আমি 10টা করে ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য আপনার সিম্বল রেখে দিই, এই রাফলি সংখ্যাটা যদি আমি এই এর মধ্যে রাখতে পারি এপিট ওপিট করে, তাহলে পারে এটা মোটামুটি সব এসে যাবে। আমাদের একটা কথা একটু আমরা বলি, আমরা তো সাংবাদিকরা এখানে যারা আছি বা এই নির্বাচন নিয়ে যারা কাজ করে, এই আপনারা এত কিছু করছেন, এই সবকিছু প্রচার প্রকাশের দায়িত্ব আমরাই নিচ্ছি, আমরাই করছি। সবার ভোটের কথা বলা হচ্ছে, প্রবাসীদের ভোট দেওয়া হবে, দেশে যারা আছে তাদেরকে ভোট দেবেন, প্রয়োজনে পোস্টাল ব্যালট, এই এত প্রক্রিয়া যারা প্রচারের দায়িত্বে থাকে, এই আমরা এখানে যারা আছি যদি নির্বাচনের দিন দায়িত্ব পালন করি, আমরা তো কেউ ভোট দিতে পারবো না। আমরা তো কখনো আপনাদের কাছে কিছু চাই না, কিন্তু আপনারা এই বক্তব্যটা আপনারা দিয়েছেন, আমরা এটা নিয়ে আলোচনা করছি, দেখা যাক কি করা যায়। যদি আমাদের আইনে কোনো, বর্তমান আইনে আমাদের 4টা ক্যাটাগরি আছে যেখানে সংবাদকর্মীদের কথাটা নাই, কিন্তু আপনারা ডেফিনেটলি আপনারা ইলেকশনের সাথে সম্পৃক্ত। এর বাইরেও অনেকে আছেন যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, যেমন ধরেন অবজারভাররা ইলেকশনের সাথে সম্পৃক্ত, যেমন ধরেন সেবা প্রদানকারী সংস্থা, তারা সরকারি কর্মচারী নয় কিন্তু সেবা প্রদান করছেন, তারাও সম্পৃক্ত। এর বাইরেও আমরা আলোচনা করেছি, আমাদের প্রচুর হসপিটালে রোগী থাকে, তারা তো বাংলাদেশে এখনো ভোট দিতে পারেন না, আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা, অন্তত পক্ষে পাইলট আকারে 1-2টা হসপিটালে আমরা শুরু করতে পারি কিনা, এগুলো নিয়ে আমরা ভাবছি। দেখা যাক কত দূর যেতে পারি, প্রত্যাশা তো অনেক, আমাদের বাস্তবতার নিরিখে এটা করতে হবে। তবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক আপনারা ভোট দিতে পারবেন। আচরণবিধি আপনারা একটা কপি সংগ্রহ করে নেবেন, দিয়ে দেখে নিন কাইন্ডলি। হ্যাঁ, আচরণবিধি আজকে ফাইনাল করে দেওয়া হয়েছে। আবারও বলি, আমাদেরকে তো একটু হোল্ড করে রাখতে হবে আপনার আরপিওটা পাবলিশ না হওয়া পর্যন্ত। আচরণ এআই, আচ্ছা, এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। শেষ করি একটু। এখানে মূলত ব্যাপারটা হচ্ছে এআই তো না, এআই তো একটা টুল, সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম। প্রবলেমটা হচ্ছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন, এটা হচ্ছে প্রবলেম। দর্শক, এতক্ষণ আমরা নির্বাচন কমিশনে ছিলাম। রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানির সময়ে এজলাসে আসামি সুমাইয়া জাফরিন ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের বিষয়টি স্বীকার করেন। এ সময় একই মামলায় আরেক আসামি আদনানের 10 দিনের রিমান্ড চাওয়া হলে 7 দিন মঞ্জুর করে আদালত। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কেবি কনভেনশন হলে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের সন্ত্রাস বিরোধী মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে বুধবার রাতে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা 12টায় সুমাইয়া সহ আরো 2 আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সেফাতুল্লাহ শুনানি শেষে সুমাইয়াকে 5 দিন এবং আরেক আসামি আদনানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমরা বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ড চাই। বিজ্ঞ আদালতে জাফরিন, সুমাইয়া তাহমিদ জাফরিন ওনাকে 5 দিনের রিমান্ড দেন এবং আদনানকে 7 দিনের রিমান্ড দেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। আদালতে তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে। এই মামলায় যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে সাসপেক্টেড আসামি হিসাবে, শুধু বেজরের ওয়াইফ হিসাবে এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হবে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে সেটা বলেছি। ন্যায় বিচার পেতে আসামি পক্ষ উচ্চ আদালতে আবেদন করবে বলে জানান এই আইনজীবী। আজকের যে আদেশ হয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা মনে করেছি সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি এবং আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা সেখানে এর এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। এদিকে এই বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিসি তালেবুর রহমান বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কি ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এখানে যারা সমবেত হয়েছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল এবং এখানে ভিন্ন কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সব খুঁটিনাটি দিক আমরা বিশ্লেষণ করে দেখছি। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উক্ত ঘটনায় ইতিমধ্যে 28 জনকে গ্রেফতার করা হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানি শেষ হয়েছে। আগামী 13 আগস্ট আসামি পক্ষে শুনানি হবে। একই দিন রামপুরায় 2টি হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। অবশেষে 24-এর গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন স্থান থেকে পাওয়া অজ্ঞাত 6 জনের মরদেহ দাফন করা হলো। আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে দাফন করা হয় রাজধানীর জুরাইন কবরস্থানে। ময়নাতদন্ত ডিএনএ টেস্ট শেষে স্বজনদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় দীর্ঘ 1 বছর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 24-এর 7 থেকে 14 আগস্টের মধ্যে তাদের কাছে আসে এসব মরদেহ। পরিচয় না মেলায় দাফনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। ফাহিম ইউসুফের প্রতিবেদন। 24-এর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের মধ্যে অজ্ঞাত অনেকের পরিচয় মেলে ধীরে ধীরে। তবে বছর পেরিয়ে গেলেও পরিচয় মেলেনি 6 জনের। ময়নাতদন্ত ডিএনএ টেস্ট শেষে স্বজনের খোঁজে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয় দীর্ঘ 1 বছর। এরপরও তাদের কোনো দাবিদার না পাওয়ায় দাফনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় 6টি মরদেহ। এর আগে অভ্যুত্থান পরবর্তী সময়ে পড়া হয় তাদের গায়েবানা জানাজা। মরদেহ হস্তান্তর করে পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান জানান, 6 জনের মধ্যে 1 জন শটগানের গুলিতে আর 5 জন ভোঁতা অস্ত্রের আঘাতে মারা যায়। এই বডিগুলি আমাদের মর্গে এসেছিল 7 তারিখ থেকে 14 তারিখের ভিতরে, গত অগাস্টের 7 থেকে 14। আননোন যেটা 6টা বডি ছিল তার মধ্যে একটা ছিল শটগান ইনজুরি, আর বাকি 5টা ডেড বডি ছিল, সেগুলো হলো ব্লান্ট ট্রমা। ডিএমপির অপরাধ বিভাগের যুগ্ম কমিশনার জানান, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের সিদ্ধান্ত হয়। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি। আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে, জিডির প্রেক্ষিতে এগুলো সুরধাল করা হয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতেই আজকে এই লাশগুলো আমরা আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করছি। ফিঙ্গার দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করেছি, বাট ফিঙ্গারগুলোতে অস্পষ্ট থাকার কারণে সেটি আইডেন্টিফাই করা সম্ভব হয়। পরে আঞ্জুমান মফিদুল ইসলামের তত্ত্বাবধানে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয় এ 6 শহীদের মরদেহ। ভবিষ্যতে তাদের খোঁজে কেউ এলে ট্যাগ নম্বর ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দেয়া হবে নির্দিষ্ট সমাধি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।
ভুয়া প্রতিষ্ঠানের নামে ইউসিবি ব্যাংক থেকে ঋণ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ ৪৭ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানায় দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। বলেন, কাগজপত্রে প্রতিষ্ঠান দেখিয়ে ৪৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন তারা। দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে যার সত্যতাও মিলেছে। তাদের করা দুটি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে ১ নম্বর আসামি করা হয়েছে। মানি লন্ডারিং করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই আত্মসাতের অভিযোগে আজকে দুদকের সজেকা চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম থেকে সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সহ ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেওয়া কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে একথা জানান তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাতের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দেন নাসির উদ্দিন পাটোয়ারি। জবাবে তিনি লিখেন, আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনৈতিক ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। এ সময় তিনি আরও জানান, এটিকে কোনো অপরাধ বলে মনে করেন না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা হিসেবেই উল্লেখ করেন তিনি। দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি পর্যায়ের হাসপাতালে কমপক্ষে ১৫,০০০ শয্যা দরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। বৃহস্পতিবার রাজধানী আবু সাইদ কনভেনশন সেন্টারে অন্তর্বর্তী সরকারের ১ বছরের স্বাস্থ্য খাতের অর্জন ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা জানান, রোগীদের বিদেশমুখিতা কমাতে অঙ্গ প্রতিস্থাপন আইন শিথিলের পাশাপাশি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্টের দরকার বলে জরুরি পদক্ষেপ নিচ্ছে। হাসান আল মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গেল বছর ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা ও শহীদদের তালিকা তৈরি। ১ বছরে মন্ত্রণালয়ের সার্বিক অর্জন ও আগামী দিনে করণীয় বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। দায়িত্ব নেওয়ার পর ফেসিস্ট চিকিৎসকদের অসহযোগিতা, দাবি আদায়ে চিকিৎসকদের অব্যাহত আন্দোলনের মুখে অচলাবস্থা সহ নানা চ্যালেঞ্জ তুলে ধরেন উপদেষ্টা। আমরা চেষ্টা করেছি আন্দোলনগুলো, যতগুলো আন্দোলন হয়েছে, ইভেন কমপ্লিট শাটডাউন হয়েছে, তার মধ্য দিয়েও কিন্তু চিকিৎসা কখনো বন্ধ হয়নি। আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা কখনো চিকিৎসাটাকে বন্ধ করেনি। জুলাই অভ্যুত্থানে আহত ৭৮ জনকে এখন পর্যন্ত দেশের বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। দেশি এবং বিদেশি সবাই মিলে আমাদের আহতদের তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে। আমরা এর মধ্যে প্রায় ৭৮ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দুই সমন্বয়ে আমরা বিদেশে পাঠিয়েছি। দেশের বাইরে রোগী যাওয়া কমাতে অঙ্গ প্রতিস্থাপনে আইন পরিবর্তন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, লিভার, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের নতুন করে কিছু ডাক্তারকে আমরা বিভিন্ন জায়গায় দীর্ঘমেয়াদী ৩ বছরের প্রশিক্ষণ, স্বল্পমেয়াদী প্রশিক্ষণ, বাইরের ডাক্তারকে এনে হাতে কলমে এখানে শেখানো, এগুলো করে আমাদের একটা সক্ষমতা লিভার প্রতিস্থাপনে আমরা করব। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, খুব দ্রুতই মানহীন মেডিকেল কলেজ বন্ধ করা হবে। যেখানে মেধাশক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের কোনো কার্যকর সংস্কৃতি গড়ে ওঠে, এটাই প্রধান রোগ আমরা মনে করি। ১ নম্বর, স্বাস্থ্য খাতে সংস্কারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা সহ সরকারের কেউ তুষ্টিতে নেই।
সবাই আত্মসমালোচনায় মগ্ন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকার কাঠামোগত সংস্কার করে এমন স্থানে পৌঁছাতে চায় যেন নির্বাচিত সরকার এসে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সাদ আহমেদের রিপোর্ট। আমি এই সম্মান কোনোদিন চাইনি, আমি আমার ছেলেকে চাইছি। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তিতে বৃহস্পতিবার রাজধানী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অডিটোরিয়ামে জুলাই পূর্ণজাগরণ উদযাপন করে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সহ কর্মকর্তারা এতে অংশ নেন। সরকারকে সহযোগিতা করব। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জুলাই যোদ্ধারা বলেন, 1 বছরেও দেশে অর্থবহ সংস্কার হয়নি। আমাদের দেশে এখনো অর্থবহ কোনো সংস্কার আসেনি। আমাদের দেশে এখনো চুরি, ডাকাতি, চাঁদাবাজি এখনো অনবরত চলছে। আমরা এই দেশ চাইনি। আমরা চেয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। আজকে 1 বছর হয়েছে, কিন্তু আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আর বাণিজ্য সচিব বলেন যে উদ্দেশ্য নিয়ে এত বড় আত্মদান করেছে ছাত্র জনতা, সে উদ্দেশ্য বাস্তবায়নে ততটা অগ্রসর হওয়া যায়নি। তাদের এই আত্মদান কতটা সার্থক হয়েছে আমার তো মনে হয় না। আমাদের অগ্রসর হওয়ার গতি খুব এগিয়েছে বা আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি। অনুষ্ঠানে প্রজাতন্ত্রের কর্মচারীদের অতীত থেকে শিক্ষা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান পাট ও বস্ত্র মন্ত্রণালয় সচিব। যে অর্জন সেটাকে হৃদয়ে ধারণ করে, এটা তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থায় সিন্ডিকেট দূর করতে পেরেছে অন্তর্বর্তী সরকার। আমরা কি অগ্রসর হইনি? সেই 1 বছরের মধ্যে অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা এখন সারপ্লাস, আমাদের রিজার্ভ যেটা সম্ভবত $10 বিলিয়ন নেমে গিয়েছিল, সেটা এখন $30 বিলিয়ন উঠে এসছে। অন্তর্বর্তী সরকার কাঠামোগত সংস্কার করে দেশকে একটি সুন্দর পর্যায়ে নিতে চায় বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় আলোচিত ঠিকাদার SM গোলাম কিবরিয়া শামীম ওরফে GK শামীমকে 10 বছর কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন বিচারিক আদালত। বৃহস্পতিবার বিচারপতি ASM আব্দুল মুবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে আসামিদের আপিল মঞ্জুর করেন আদালত। এই মামলায় আরও 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট।